ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 4 সিসিএফ সিস্টেম। তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের আমি কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সাবজেক্ট করাচ্ছি। আর আজকে আমি নতুন চ্যাপ্টার শুরু করলাম, দেখো, হায়ার পারচেস অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম। এর আগে আমি কনসাইনমেন্ট করিয়েছিলাম, ইন্স্যুরেন্স ক্লেম করিয়েছিলাম এবং ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট কিন্তু করিয়েছিলাম। আর যে অঙ্কগুলোকে আমি করিয়ে দেবো সেগুলোকে করে গেলে কিন্তু পুরো চ্যাপ্টারটা তোমাদের কিন্তু কভার আপ হয়ে যাবে। আর বলেছিলাম যে আমাকে একটু ফোন করে কিন্তু আগের দিনের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, জিজ্ঞেস করে নেবে যে বাকি কোন অঙ্কগুলো আমাদের করতে লাগবে। আর আমার ক্লাস রেগুলার ফলো করো, ভিডিওগুলোকে লাইক করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? তো হায়ার পারচেস অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম বলতে কাকে বোঝায় বা দুজনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, এটা আমি আগে বলবো, তারপর তো অঙ্ক শুরু করবো। আর প্রোফর্মা যেটা ড্র করে রেখে দিয়েছি কি কি এখন সব বুঝিয়ে দেবো ভিডিও টাইমটাকে কমানোর জন্য। আচ্ছা, তো হায়ার পারচেস সিস্টেম হোক বা ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম হোক, দেখো দুটোতেই যখন আমরা কোনো অ্যাসেট পারচেস করি, আমরা টাকাটাকে অ্যাট এ টাইম না দিয়ে আমরা কি করি, সোজা কথা, ক্রেডিটে যখন পারচেস করছি আমরা কিছুটা টাকা ইন জেনারেল ডাউন দিই, বাকি টাকাটা আমরা বাই ইনস্টলমেন্ট দিই। আবার কোনো কোনো সময় ডাউন নাও দিতে পারি, পুরোটাকে আমরা ইনস্টলমেন্ট দিই, ইনস্টলমেন্টে পেমেন্ট করি। তো হায়ার পারচেস সিস্টেম হোক বা তোমার হচ্ছে কি ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম হোক, দুটোতেই কিন্তু দেখো, ক্যাশে পেমেন্ট করলে যা হয়, এবারে যখন আমরা ইনস্টলমেন্টে পেমেন্ট করছি অবভিয়াসলি কিন্তু তার থেকে আমাদের কিছু বেশি টাকা পেমেন্ট করতে হয়। এই যে বেশি টাকাটা যেটা আমরা পেমেন্ট করি সেটাকে আমরা সবাই জানি যে ইনস্টলমেন্টে নিলে আমাদের কিন্তু বেশি টাকা পেমেন্ট করতে লাগে। আর এই যে বেশি টাকাটা যেটা আমরা পেমেন্ট করি সেটা হলো ডিউটি ইন্টারেস্ট, সেটা পরে আসছি। আগে বলবো যে হায়ার পারচেস আর ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম, এই দুজনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি আছে। দুটোতেই কিন্তু আমরা যখন কোনো অ্যাসেট পারচেস করছি, ক্রেডিটে পারচেস করছি, জেনারেলি কিছু আমরা ডাউন দিই, বাকিটা টাকা আমরা বা ইনস্টলমেন্ট পে করি বা ইনস্টলমেন্টে পে করি। তাহলে দুজনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? না, বেসিক ডিফারেন্স হলো হায়ার পারচেস সিস্টেমে যতক্ষণ না অবধি লাস্ট ইনস্টলমেন্ট পেমেন্ট না হচ্ছে ততক্ষণ অবধি ওনারশিপটা সেলারের থেকে কিন্তু বায়ারের কাছে পাস করে না, ওনারশিপ কিন্তু সেলারের কাছেই থেকে যায়। ওয়্যারাস আন্ডার ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম যখন কন্ডিশনে, যখন কন্ট্রাক্টে যখন সাইন করা হয় তখনই কিন্তু ওনারশিপটা সেলারের থেকে বায়ারের কাছে ট্রান্সফার হয়ে যায়। নাম্বার ওয়ান বেসিক ডিফারেন্স। নাম্বার টু ডিফারেন্স হলো আন্ডার হায়ার পারচেস সিস্টেম যদি যে পারচেসার, এখানে দুজন পার্টি ইনভলভ থাকে, একজনকে বলা হয় হায়ার ভেন্ডার যে সেল করে, আর একজনকে বলা হয় হায়ার পারচেসার যে পারচেস করছে, ঠিক আছে? যদি হায়ার পারচেসার কোনো ইনস্টলমেন্ট যদি দিতে ফেল করে সেক্ষেত্রে কিন্তু যে হায়ার ভেন্ডার কোম্পানি আছে তার কিন্তু লিগাল রাইট আছে পুরো মালটাকে ওর থেকে তুলে নিয়ে চলে যাবার পারচেসারের থেকে, এটাকে বলে রিপ্রসেস করে নেবে, এবং তার জন্য উইদাউট পেইং এনি কম্পেনসেশন টু দ্য হায়ার পারচেসার। তাহলে হায়ার ভেন্ডারের কিন্তু এই লিগাল রাইট কিন্তু দিয়ে দেওয়া আছে টু টেক রিপ্রসেস দ্য গুডস উইদাউট পেইং এনি কম্পেনসেশন টু দ্য হায়ার পারচেসার, যেটা ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেমে কিন্তু করতে পারে না। যেহেতু ওনারশিপ ট্রান্সফার হয়ে যায়, মাল তুলে নিয়ে চলে আসার রাইট কিন্তু কখনো যে সেলার কোম্পানি যে রয়েছে তার কিন্তু মাল তুলে নিয়ে চলে আসার কোনো রাইট নেই। ও ম্যাক্সিমাম কোর্টেতে কিন্তু কেস করতে পারে, ঠিক আছে, পারচেসারের নামে। তাহলে এটা হলো হায়ার পারচেস আর ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেমের মধ্যে বেসিক ডিফারেন্স। যতক্ষণ অবধি ওনারশিপ, যতক্ষণ অবধি লাস্ট ইনস্টলমেন্ট পেমেন্ট না হচ্ছে ততক্ষণ অবধি ওনারশিপ does not passes through from seller to buyer till the payment of last installment, ঠিক আছে? Whereas under installment payment system at the time of signing of contract ownership passes through from seller to buyer. Number one difference. And number two বললাম, if any installment fails to pay by the higher purchaser, then higher vendor has full legal right to take repossess the goods without paying any compensation to the higher purchaser. Whereas under installment payment system যে সেলার কোম্পানি তার কিন্তু এরকম কোনো রাইট থাকে না ওর থেকে মালটাকে টু টেক রিপসেস দ্য গুডস, ঠিক আছে? এই হলো আমাদের দুজনের মধ্যে বেসিক ডিফারেন্স। এইবার বলবো যেটা আমি বলতে চাইছিলাম, তাহলে আমরা এখন করাচ্ছি কিন্তু হায়ার পারচেস সিস্টেম, তোমাকে অঙ্কে তো হায়ার পারচেস সিস্টেমের অঙ্কই দেবে। আচ্ছা, এবার বলবো আমি এখন হায়ার পারচেস সিস্টেম করাচ্ছি। তাহলে কি বলেছিলাম, যখন কোনো অ্যাসেট আমরা পারচেস করছি টাকাটাকে আমরা অ্যাট এ টাইম না দিয়ে আমরা বাই ইনস্টলমেন্টে পেমেন্ট করছি, কিছুটা আমরা ডাউন দিতে পারি, বাকিটা আমরা ইনস্টলমেন্ট দিচ্ছি, বা পুরোটাকেও আমরা ইনস্টলমেন্টে দিতে পারি কোনো ডাউন না দিয়ে।
তো ইন জেনারেল মানে ক্যাশে কোনো একটা জিনিস ক্যাশে কিনলে যা টাকা আমাদের পে করতে হয়, অবভিয়াসলি কিন্তু ইনস্টলমেন্টে পেমেন্ট করলে তার থেকে আমাদের বেশি পেমেন্ট করতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। এবং এই যে বেশি টাকাটা যেটা আমরা পেমেন্ট করি সেটা কিন্তু মানে বাই হচ্ছে কি তোমার ইন্টারেস্ট, মানে ডিউটি ইন্টারেস্টের জন্য কিন্তু আমাদের বেশি মানে টাকাটা আমাদের পেমেন্ট করতে হয়। এইবারে দেখো মানে যদি ধরো আমরা কিছু ডাউন করে দিলাম, একটা অ্যাসেটের দাম সাপোজ আমাদের 2 লাখ টাকা, তার মধ্যে ধরো 40,000 আমরা ডাউন পেমেন্ট করে দিলাম, তাহলে 1,60,000 এইটা কিন্তু হলো আমাদের লোন অ্যামাউন্ট। এই টাকাটার উপরে কিন্তু ইন্টারেস্ট চার্জ হয়, যেটা ডাউন পেমেন্ট দিয়ে দিচ্ছি তার উপরে কিন্তু আমাদের কোনো ইন্টারেস্ট পে করতে লাগে না। যেটা আমাদের লোন অ্যামাউন্ট সেইটার উপরে কিন্তু আমাদের ইনস্টলমেন্ট, সেটার উপর আমাদের ইন্টারেস্ট পে করতে হয়। এবার যখন আমরা মানে ইনস্টলমেন্টগুলো পেমেন্ট করব, ইচ অ্যান্ড এভরি ইনস্টলমেন্ট ইনক্লুডস সাম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট দেয়ারিন। যখন আমরা ইনস্টলমেন্টগুলো পে করব তার মধ্যে কিছুটা টাকা আমাদের প্রিন্সিপাল থাকে আর কিছুটা টাকা আমাদের ইন্টারেস্ট থাকে প্রতি কটা ইনস্টলমেন্টের মধ্যে, ঠিক আছে। এবার আমাদের কাজ হলো কি, ওই প্রতি কটা ইনস্টলমেন্ট থেকে দেখো ডাউন পেমেন্টের মধ্যে কিন্তু কোনো ইন্টারেস্ট থাকে না, ডাউন পেমেন্ট মাইনাস করে যে টাকাটা থাকে সেটা হলো আমাদের লোন অ্যামাউন্ট। সেই লোন অ্যামাউন্টটাকে আমরা বা ইনস্টলমেন্টে পে করি, এবং তার জন্য কিন্তু আমাদের ইনস্টলমেন্টগুলোর মধ্যে কিন্তু এই মানে ইন্টারেস্টটা ইনক্লুড থাকে। তো আমাদের কাজ হলো ওই প্রতি কটা ইনস্টলমেন্টের মধ্যে থেকে কতখানি ইন্টারেস্ট আছে এবং কতখানি তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে, দুটোকে আলাদা করা, সেগ্রিগেট করা, ঠিক আছে। আচ্ছা, কারণ কি ইন্টারেস্ট যেটা আমরা পেমেন্ট করছি সেটা কিন্তু একটা রেভিনিউ নেচারের এক্সপেন্সেস, সেটা কিন্তু আমাদের মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসার কথা। আর যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট পে করছি সেটা কিন্তু ক্যাপিটাল নেচারের এক্সপেন্সেস, সেটা কিন্তু আমাদের ব্যালেন্স শিটে যাবে। কাজে টোটাল এক্সপেন্সেসটা ক্যাপিটাল এক্সপেন্সেস এবং রেভিনিউ নেচারের এক্সপেন্সেসের মধ্যে কিন্তু আমাদের ডিভাইড করতে লাগবে। সোজা কথা, প্রতি কটা ইনস্টলমেন্টের মধ্যে থেকে কতখানি ইন্টারেস্ট আছে সেটা যদি আমরা বার করে নিতে পারি, তাহলে ইনস্টলমেন্টের বাকি পোর্শনটাকে আমরা বলে দেবো যে প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পে করা হচ্ছে। তো এই কাজটা আমাদের যখন করতে লাগবে তখন কি করতে লাগবে, তার আগে বলি এই যে অ্যাকাউন্টগুলো যখন আমরা করছি, দেখো বোথ ইন, যখন অ্যাকাউন্টিং এন্ট্রিতে আসছি, বোথ ইন দ্য বুকস অফ হায়ার পারচেসার এবং মানে হায়ার ভেন্ডার, দুজনকার বইতেই কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্ট খুলতে দেবে। তো পারচেসারের বুকেতে যখন আমরা অ্যাকাউন্টিং এন্ট্রিগুলো করব, তখন যদি 3টে জিনিস আমাদের বলে দেওয়া থাকে, তাহলে আমাদের মেন কাজ হলো মানে টু সেগ্রিগেট দ্য ইন্টারেস্ট ইনক্লুডেড ইন ইচ অ্যান্ড এভরি মানে ইনস্টলমেন্ট। তো এই কাজটা আমাদের খুব সহজ হয়ে যাবে যদি 3টে জিনিস আমাদের বলে দেওয়া থাকে। কি কি জিনিস না, ক্যাশ প্রাইস, ইচ ইনস্টলমেন্ট অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট। ক্যাশ প্রাইস, ইচ ইনস্টলমেন্ট অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট, এই 3টে জিনিস যদি আমাদের বলে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে পারচেসার কোম্পানি আছে, ঠিক আছে, পারচেসার কোম্পানির বইতে ডিরেক্টলি আমরা হায়ার ভেন্ডার কোম্পানির একটা অ্যাকাউন্ট ওপেন করব। পারচেসার কোম্পানির বইতে আমরা হায়ার ভেন্ডার কোম্পানির একটা অ্যাকাউন্ট ওপেন করব, যখন আমাদের 3টে অ্যামাউন্ট বলে দেবে। কি কি বললাম না, ক্যাশ প্রাইস মানে জিনিস অ্যাসেটটার অরিজিনাল দাম, ইচ ইনস্টলমেন্ট অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট। তখন আমরা কিন্তু মানে ইজিলি যে পারচেসার কোম্পানি আছে তার বইতে আমরা ভেন্ডার কোম্পানির একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবো। সেখান থেকে কিন্তু আমরা প্রতি কটা ইনস্টলমেন্টের মধ্যে কতখানি ইন্টারেস্ট আছে সেটা আমরা আলাদা করে নিতে পারবো। এবারে এটা হলো নাম্বার 1 টাইপ। নাম্বার 2 টাইপ হলো যখন ক্যাশ প্রাইস বলে দেবে এবং ইচ ইনস্টলমেন্ট বলে দেবে, কিন্তু রেট অফ ইন্টারেস্ট আমাদের বলে দেবে না। 3 রকম টাইপের আমাদের অঙ্ক আছে। প্রথমটা বললাম যে যখন সবকটা বলে দেওয়া থাকছে, ক্যাশ প্রাইস, ইচ ইনস্টলমেন্ট অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট। আমাদের কাজ কিন্তু একটাই, প্রতি কটা ইনস্টলমেন্টের মধ্যে থেকে ইন্টারেস্টটাকে আলাদা করা। আর সেকেন্ডটা কি বলছি না, আমাদের ক্যাশ প্রাইস বলে দেওয়া থাকবে, ইচ ইনস্টলমেন্ট বলে দেওয়া থাকবে, কিন্তু রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া থাকবে না। এখানে আমাদের কি করতে হবে, রুলটা হলো টোটাল ইন্টারেস্টটাকে আমরা আগে বার করে নেবো, ঠিক আছে। প্রতি কটা ইনস্টলমেন্ট যখন বলে দেওয়া আছে, টোটাল করলে আমরা কত টাকা টোটাল পে করতে হচ্ছে পেয়ে যাচ্ছি। আর ক্যাশ প্রাইসটা বলে দেওয়া আছে, মাইনাস করে দিলেই কিন্তু আমরা টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্টটা পেয়ে যাবো। এই টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট এটাকে আমরা কি করব, প্রত্যেক বছরের শুরুতে আমার যে অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং থাকবে তার যা রেশিও হবে, সেই রেশিও দিয়ে আমরা টোটাল ইন্টারেস্টটাকে ডিভাইড করে দেবো। তাহলে কিন্তু প্রতি কটা ইনস্টলমেন্টের মধ্যে থেকে কতখানি ইন্টারেস্ট ইনক্লুড আছে সেটাকে আমরা আলাদা করে নিতে পারবো, ঠিক আছে। তার মানে টোটাল ইন্টারেস্ট টু বি ডিভাইডেড ইন দ্য রেশিও অফ অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। প্রত্যেক বছরের শুরুতে আমার যে অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং থাকবে এবং তার যা রেশিও হবে, সেই রেশিও দিয়ে টোটাল ইন্টারেস্টটাকে আমরা
মানে ওই টোটাল ইন্টারেস্টটাকে আমরা ডিভাইড করে দেবো, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ইনস্টলমেন্টের মধ্যে কত টাকা ইন্টারেস্ট আছে সেটা পেয়ে যাবো। আর থার্ড টাইপটা হলো যেখানে আমাদের মানে অরিজিনাল অ্যামাউন্টটা বলে দেবে না, মানে ইচ ইনস্টলমেন্ট এবং রেট অফ ইন্টারেস্ট বলে দেবে, কিন্তু তোমাকে ক্যাশ প্রাইসটা বলে দেবে না। সেই ক্যাশ প্রাইসটা কিন্তু আমাদের বার করে নিতে হবে। এই ক্যাশ প্রাইসটা যখন আমরা বার করবো, এখানে দু রকম জিনিস হয়। একটা হলো যখন হচ্ছে কি ইনস্টলমেন্টগুলো সমান থাকে। ইনস্টলমেন্টগুলো সমান মানে আমি বলতে চাইছি কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্টগুলো যখন সমান থাকে, তখন কিন্তু ক্যাশ প্রাইসটা আমরা ইজিলি বার করে নেবো, সবকটা অঙ্কগুলোকে আমি করিয়ে দেবো। আর সেকেন্ডটা হলো কি, যখন মানে ইনস্টলমেন্টগুলো তোমার হচ্ছে কি আলাদা থাকবে, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্টগুলো যখন আলাদা থাকবে, তখন কিন্তু আমাদের মানে ব্যাক ক্যালকুলেশন করে আলাদা করে টেবিল করে আমাদের কিন্তু ক্যাশ প্রাইসটাকে বার করে নিতে হবে। তাহলে এগুলো সব কিন্তু আমি করিয়ে দেবো। এবার এখন আমি একটা অঙ্ক করাচ্ছি, হ্যাঁ, মানে রিপোজিশন দিয়ে অঙ্ক করাচ্ছি, একটা স্ট্যান্ডার্ড লেভেলেরই সাম করাচ্ছি। তো যথারীতি মানে অঙ্কটাকে আমি এখন করিয়ে দিচ্ছি, যখন আমি আপলোড করব সামটাকে তোমরা দেখতে পেয়ে যাবে যেভাবে তোমরা দেখতে পাও। ঠিক আছে, তো অঙ্কটাকে আমি পড়ছি, শোনো, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 3 রকম টাইপের যে প্রবলেম হয় সেটাকে আমি বলে দিলাম, তোমরা শুনবে কি কি বলছে এখানেতে। আচ্ছা, বলছে যে বক্সি ব্রাদার্স অ্যাকোয়ার্ড এ মেশিন অন হায়ার পারচেস, বলে দিল। তার মানে বক্সি ব্রাদার্স হলো মানে আমাদের হায়ার পারচেসার, কিন্তু কার থেকে কিনেছে ভেন্ডারের নাম কিন্তু আমাদের বলে দেয়নি। বলছে ₹6,000 ওয়াজ পেবল অন ডেলিভারি অফ দ্য মেশিন, that is on 1st January 2022, and the balance by 4 annual installment of ₹6,000 each on 31st December each year। তাহলে ডাউন পেমেন্ট করছে আমাদের 6,000 টাকা 1122 তে, আর বাকিটা 4টে ইকুয়াল ইনস্টলমেন্ট আছে আমাদের 6,000 টাকা করে, আর দ্য ইয়ার এন্ডে ইনস্টলমেন্টগুলো পেমেন্ট হবে। বলছে দ্য ভেন্ডার চার্জড 5% ইন্টারেস্ট পার অ্যানাম অন দ্য ইয়ারলি ব্যালেন্সেস। আচ্ছা, দ্য ক্যাশ ভ্যালু অফ দ্য মেশিন অন ডেলিভারি ওয়াজ 27,300। দেখতেই পাচ্ছ 3টে জিনিসই কিন্তু আমাদের বলে দেওয়া আছে, ক্যাশ প্রাইস বলে দেওয়া আছে, ইচ ইনস্টলমেন্ট বলে দেওয়া আছে, এবং রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে, মানে প্রথম যেটা আমি বললাম। বলছে বক্সি ব্রাদার্স ক্লোজ their books of account annually on 31st December and provide depreciation at 10% per annum on the diminishing balance। মানে পারচেসার কোম্পানি 31st ডিসেম্বরে বছর শেষ করে আর ডিমিনিশিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন প্রোভাইড করে। বলছে অল অ্যামাউন্টস ডিউ আন্ডার দ্য হায়ার পারচেস এগ্রিমেন্ট ওয়ার ডিউলি পেড টিল 31st December 2023, but there was a default in respect of the installment falling due on 31st December 2024। ঠিক আছে, আচ্ছা, with the result that the machine was repossessed by the vendor। তার মানে কি 2023 অবধি ইনস্টলমেন্ট দিতে পেরেছে, 24 থেকে গিয়ে কিন্তু আর কোনো ইনস্টলমেন্ট দিতে পারেনি, এবং তখন কি করেছে ভেন্ডার কোম্পানি পুরো অ্যাসেট তুলে নিয়ে চলে গেছে। এই যে বললো উইথ দ্য রেজাল্ট দ্যাট দ্য মেশিন ওয়াজ রিপসেসড বাই দ্য ভেন্ডার। বলছে ড্রপ নেসেসারি লেজার অ্যাকাউন্টস ইন দ্য বুকস অফ পারচেসার। এই জায়গাটা আমি বলে দিই, পারচেসারের বইতে আমরা জেনারেলি কি কি অ্যাকাউন্ট খুলি। দেখো জেনারেলি আমরা একটা, যেটা আমি খুলেছি এখানে, পারচেসারের বইতে একটা ভেন্ডার অ্যাকাউন্ট ওপেন করা হয়, আর একটা কিন্তু মানে অ্যাসেটসের অ্যাকাউন্ট ওপেন করা হয়। আর যদি তোমাকে বলে দেয় সেক্ষেত্রে একটা ইন্টারেস্টের অ্যাকাউন্ট আমাদের ওপেন করতে লাগে। তো ইন্টারেস্টের অ্যাকাউন্ট অতখানি কম্পালসারি না, মেন অ্যাকাউন্ট যে দুটো ওপেন করতে হয় পারচেসারের বইতে সেটা হলো হায়ার ভেন্ডার অ্যাকাউন্ট, যেটা আমি অলরেডি টেন রেখে দিয়েছি, দেখো বুকস অফ বক্সি ব্রাদার্স হায়ার ভেন্ডার অ্যাকাউন্ট, আর এটা হলো আমাদের মেশিনারি অ্যাকাউন্ট। ঠিক আছে, আর আমি কি বলেছিলাম, যখন আমাদের মানে 3টে জিনিস বলে দেওয়া থাকে, ক্যাশ প্রাইস, ইচ ইনস্টলমেন্ট এবং রেট অফ ইন্টারেস্ট, তখন কিন্তু আমরা ডিরেক্টলি কোনো ওয়ার্কিংস আমাদের করতে লাগে না। ডিরেক্টলি আমরা এই পারচেসার কোম্পানির বইতে ভেন্ডার কোম্পানির অ্যাকাউন্ট ওপেন করলেই প্রতিটা ইনস্টলমেন্টের মধ্যে থেকে কতখানি ইন্টারেস্ট আছে সেটাকে কিন্তু আলাদা করে নিতে পারবো। কিন্তু বাকি দুটো ক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবো না, তখন কিন্তু আমাদের আগে ওয়ার্কিংস করে তারপরে, মানে যদি ধরো রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া নেই বা যেখানে ক্যাশ প্রাইস বলে দেওয়া থাকবে না, সেখানে কিন্তু আগে ওয়ার্কিংস করে নিয়ে তারপর কিন্তু আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে লাগবে। আর এখানে কিন্তু আমাদের একদম রিপ্রসেসও রয়েছে। ঠিক আছে, তো আমি শুরু করি। আচ্ছা, তো যখন অ্যাসেট পারচেস করছে, হ্যাঁ, পারচেসারের বইতে অ্যাজ ইউজুয়াল জার্নাল এন্ট্রি হয়। তোমার নর্মাল মানে যদি ক্রেডিটে মাল পারচেস করো তখন এন্ট্রি কি হয় যে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু হায়ার ভেন্ডার। ঠিক আছে, তাহলে এটা হলো হায়ার ভেন্ডার অ্যাকাউন্ট। হায়ার ভেন্ডার অ্যাকাউন্ট ডেটটা আমাদের কি আছে, ডেটটা আছে 1/1/2022, 1/1/2022। আমরা লিখবো বাই হায়ার ভেন্ডার অ্যাকাউন্ট, বাই মেশিনারি অ্যাকাউন্ট, বাই মেশিনারি অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে ডেবিট ক্রেডিটটা দিয়ে দাও, ডেবিট ক্রেডিট, এখানে ডেবিট ক্রেডিটটা দিয়ে দাও।
আচ্ছা, তাহলে জার্নাল কি বললাম যে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু হায়ার ভেন্ডার, হায়ার ভেন্ডারে লিখলাম বাই মেশিনারি অ্যাকাউন্ট, ক্যাশ প্রাইস দিয়ে হবে, ক্যাশ প্রাইস আমাদের বলে দেওয়া আছে দেখো 27300 আর মেশিনারি অ্যাকাউন্টে এটাকে পোস্টিং করে রেখে দিই। মেশিনারি অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি আমি পরে করব, আগে ভেন্ডার অ্যাকাউন্টটাকে কমপ্লিট করে নেব। 1122 তে আমি লিখে দিচ্ছি এখানে টু হায়ার ভেন্ডার, আর হায়ার ভেন্ডারের নাম দেওয়া নেই বলে হায়ার ভেন্ডার বলেই লিখছি। নাম থাকলে টু হায়ার ভেন্ডার অ্যাকাউন্ট, নাম থাকলেও নাম দিয়ে লিখবে 27300, ঠিক আছে। আচ্ছা 27300, এবার কি বলছে 6000 ডাউন পেমেন্ট করেছে, তাই না? তাহলে ডাউন পেমেন্ট মানে ক্যাশ পেমেন্ট করছে ভেন্ডার কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে ভেন্ডার আমরা লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট সেম ডেট 1/1/2022 তে লিখবো আমরা টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, প্যাকেটে লিখে দাও ডাউন পেমেন্ট 6000 বলেছে, ঠিক আছে 6000। এবার আমাদের ইন্টারেস্টটাকে ডিউ দেখাতে হবে, এটাই তো আমাদের কাজ। হ্যাঁ, তাহলে ইন্টারেস্টের এন্ট্রি হলো ইন্টারেস্ট ডিউ এর এন্ট্রি, ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু হায়ার ভেন্ডার অ্যাকাউন্ট, ইন্টারেস্ট পে কিন্তু করছে না, ডিউ এর এন্ট্রি দেখাচ্ছে। তাহলে হায়ার ভেন্ডার আমরা লিখবো ইন্টারেস্ট অ্যাকাউন্ট, ডেট দেবো কিন্তু ইন্টারেস্টটা বছরের শেষে আমরা ক্যালকুলেট করব 31/12/22 আমরা লিখবো বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট, বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। আচ্ছা, এই ক্যাশ প্রাইস থেকে ডাউন পেমেন্টটা মাইনাস করে কিন্তু ইন্টারেস্ট হবে লোন অ্যামাউন্টের উপর, খুব কম মানে বলেই দিয়েছিলাম আমি, ইন্টারেস্টটা কিন্তু আমরা ডাউন পেমেন্টের উপর কখনো করি না, সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। যেটা লোন অ্যামাউন্ট মানে 27300 মাইনাস তোমার হচ্ছে কি 6000, আর রেট অফ ইন্টারেস্ট আমাদের বলে দেওয়া আছে কিন্তু 5%। তাহলে এটা কত হয় মানে 21 আর তোমার হচ্ছে কি 300, হ্যাঁ 2130, তাহলে 1065 হয় 1065। এবার আমাদের ইনস্টলমেন্ট পে করছে বছরের শেষেতে মানে হায়ার ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে বছরের শেষ মানে 31/12/2022, 31/12/2022 আমরা লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবো ইনস্টলমেন্ট আমাদের কত টাকা আছে না 6000 টাকা ইনস্টলমেন্ট আছে। এবার আমরা ব্যালেন্স শিট করব, ঠিক আছে। তো টোটাল করি 3 বছরের, হ্যাঁ আমাদের কিন্তু করতে লাগবে। এটা করলে টোটাল করলে কত হয় 65, এটা হলো 3, এটা হলো 8, এটা হলো 2, 28365, 28365 তার থেকে 12000 লেস করব তাহলে 16365, তাই তো। এটাকে লিখবো 31/12/22 আমরা লিখবো টু ব্যালেন্স সিডি। এটা আবার হ্যাঁ 11 হ্যাঁ তোমার হচ্ছে কি 23 তে 1123 তে ট্রান্সফার হয়ে যাবে বাই ব্যালেন্স বিডি, ঠিক আছে। তোমার 16365। আচ্ছা, এই টাকাটার উপরে আমরা ইন্টারেস্ট মানে দেখাবো যে ব্যালেন্সটা 31/12/23 বাই ইন্টারেস্ট। শুধু প্রথম বছরটা ডাউন পেমেন্টটাকে মাইনাস করে করবে, তারপর থেকে কিন্তু যে ব্যালেন্স তার উপরে ইন্টারেস্ট হবে। দেখিয়ে দিচ্ছি 16365 ইনটু হচ্ছে কি 5% করলে কত হয় 818। আবার ইনস্টলমেন্ট পে করছে 31/12/23 আমরা লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। ইনস্টলমেন্ট আমরা লিখবো, এখানে টোটাল করি। আচ্ছা, ইনস্টলমেন্টটাকে লিখি 6000 টাকা, আর এখানে টোটালটা কত হচ্ছে 17183, 17183, এখানে লিখি 17183, তাহলে 11183, তাই তো। আমরা লিখবো 31/12/23 আমরা লিখবো টু ব্যালেন্স সিডি। আবার এদিকে লিখবো আমরা 1124 আমরা লিখবো বাই ব্যালেন্স বিডি। হলো 18183। আচ্ছা দেখো এই 24 এতে এসে কিন্তু
ইনস্টলমেন্টটা পে করতে পারি, তাহলে আমরা কিন্তু ইন্টারেস্টটা প্রোভাইড করব, শুধু ইনস্টলমেন্টটাও দিতে পারছি না। ঠিক আছে, আগে ইন্টারেস্টটা দিই। তাহলে 31st 12/24 আগে ইন্টারেস্টটা দিই। তাহলে বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট এই টাকাটার উপরে 11183 ইনটু 5% করলে কত হয়? 560 5 560 তারপর ওয়ার্ড কোন হবে না তো? হ্যাঁ। 60 হচ্ছে তো? 559 হচ্ছে ঠিক আছে, 560। ঠিক আছে, এইবারে ওরা পরিষ্কার বলে দিয়েছে 31st 12/23 অবধি ইনস্টলমেন্ট দিয়েছে, এরপরে গিয়ে কিন্তু আর ইনস্টলমেন্ট কিন্তু দিতে পারেনি, এবং তার জন্য কি করেছে ভেন্ডার কোম্পানি কিন্তু পুরো মালটাকে কিন্তু রিপ্রসেস করে দিয়েছে। তাহলে এই টোটালটাকে আগে টোটালটা করি। তাহলে এখানটা 3 4 7 1 11 7 4 3 11 7 4 3 যেহেতু অ্যাসেট পারচেজ করার সময় বাই মেশিনারি বলে লিখেছিলাম, অ্যাসেট টু ক্রেডিট যাচ্ছে মানে একটু মেশিনারি করবো, মানে উল্টো করবো, মানে তোমার হার ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি, মানে ভেন্ডার কোম্পানি অ্যাসেটটাকে তুলে নিয়ে চলে গেল পুরো টাকাটা 11 7 4 3 11 7 4 3 আমরা লিখবো 31st 12/24 আমরা লিখবো টু হ্যাঁ মেশিনারি টু মানে মেশিনারি অ্যাকাউন্ট মানে রিপ্রসেস করে নিলাম। একটু স্ট্যান্ডার্ড অঙ্ক করাচ্ছি, প্রথম অঙ্ক ভালো অঙ্ক, মানে শেষের দিককার অঙ্ক করাচ্ছি। এটা কমপ্লিট রিপ্রসেশন, এরপরে কিন্তু আমার পার্সিয়াল রিপ্রসেশনের অঙ্ক করা মানে অঙ্ক করা। ঠিক আছে, এটা কমপ্লিট রিপ্রসেশন করাচ্ছি, এরপরে কিন্তু আবার পার্সিয়াল রিপ্রসেশন করা। ঠিক আছে, তাহলে এবার আমি মেশিনারি অ্যাকাউন্টে চলে আসছি। তাহলে লিখলাম এখানে 27,300, এবার ডেপ্রিসিয়েশন দিই 31st 12 তোমার হচ্ছে কি 22 বাই ডেপ্রিসিয়েশন ডিমিনিশিং ব্যালেন্স মেথডে করে, শর্টে লিখলাম বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডিমিনিশিং এ কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন করে? 10% বোধহয় বলে দিয়েছে, দেখো ও তোমার হচ্ছে কি ডেপ্রিসিয়েশন রেট বলে দিয়েছে 10%, আচ্ছা ডিমিনিশিং ব্যালেন্স মেথড, তাহলে 27,300 ইনটু 10%, তার মানে 2730, তো ব্যালেন্সটা নেই 27,300 তার থেকে লেস করলে কত হয়? 24,570। তাহলে এটা আমরা দেখাবো 31st 12/22 বাই ব্যালেন্স সিটি, এটাকে আমরা 11 ডেটটা কেন দেবো 11 তোমার হচ্ছে কি 23 লিখবো যে টু ব্যালেন্স বিডি, যেরকম আমরা ডেপ্রিসিয়েশনের সময় মেশিনারি অ্যাকাউন্ট আনতাম। টু ব্যালেন্স বিডি কত টাকা আমাদের আছে? 24,570 আবার ডেপ্রিসিয়েশন করবো, ডিমিনিশিং মানে ব্যালেন্সটার উপরে করবো, তাহলে 31st 12/23 ঠিক আছে বাই তোমার হচ্ছে কি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 24,570 মানে 24,570 ইনটু 10%। তাহলে এবার ব্যালেন্স করি 24,570 মাইনাস করি কত হয়? 22113 এটাকে লিখবো বাই ব্যালেন্স সিডি 31st 12/23 এটাকে লিখবো আমরা বাই ব্যালেন্স সিডি। ঠিক আছে, এবারে 24 আনছি 1,124 আমরা লিখবো টু ব্যালেন্স বিডি তাহলে 22,113 ডেপ্রিসিয়েশন দিই, তাহলে 31st ডেপ্রিসিয়েশন তো বছরের শেষে হয় 31st 12/23 আমরা লিখবো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, তার মানে 22,113 ইনটু 10%, তার মানে 2211। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস এটা কিন্তু বুঝে করবে, আমরা করছি কিন্তু পারচেসারের বইতে, পারচেসারের থেকে আমরা যখন ডেপ্রিসিয়েশনের সময় মেশিনারি অ্যাকাউন্ট খুলতাম, মেশিনারি অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স থাকতো, তাই না? কিন্তু এটা তো হচ্ছে তো পারচেসারের বইতে, পারচেসারের থেকে তো অ্যাসেট তো তুলে নিয়ে চলে গিয়েছে, তাহলে ব্যালেন্স থাকার কোনো ব্যাপারই নেই। তাহলে আমরা কি করব না, ওইখানে যেটা টু মেশিনারি ছিল এটা এখানে আমরা ট্রান্সফার করব বাই হায়ার ভেন্ডার বলে 31st 12/24
31st 12 24 আমরা লিখবো বাই হায়ার ভেন্ডার, পুরোটাকে ট্রান্সফার করব বাই হায়ার ভেন্ডার অ্যাকাউন্ট। কত আছে আমাদের 11743। ডিফারেন্সটা করব আমরা বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, তার মানে 22113 ব্যালেন্সটা কত হয় এটাকে লিখবো আমরা বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ব্যালেন্সটা কত হচ্ছে 8159 কত 8159 এটাকে লিখবো লস অন সারেন্ডার, লস অন সারেন্ডার। এটাকে আমরা লিখলাম লস অন সারেন্ডার, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস কিন্তু মনে রাখবে, যে বছরতে এসে অ্যাসেটটাকে রিপ্রসেস করছে সেই বছরের কিন্তু ইন্টারেস্ট প্রোভাইড করবে, সেই বছরের কিন্তু ডেপ্রিসিয়েশন কিন্তু দেবে। কিন্তু সেই বছরে যখন আমরা ভেন্ডার অ্যাকাউন্ট করেছিলাম সেই বছরে কিন্তু অবভিয়াসলি অ্যামাউন্টটা পেমেন্ট হবে, ইনস্টলমেন্টটা পেমেন্ট হবে না। তারপরে যে বছরে এসে ওরা ইনস্টলমেন্ট দিতে ফেল করবে সেই বছরে ইন্টারেস্ট প্রোভাইড করবে, সেই বছরে ডেপ্রিসিয়েশন প্রোভাইড করবে। তাহলে এটা আমি মানে এটাকে বলে কমপ্লিট রিপ্রসেশনের সাম। এরপর আমাদের পার্সিয়াল রিপ্রসেশনের সাম করাতে হবে, এবং ওই যেগুলোকে বললাম যে ক্যাশ প্রাইস বার করা, রেট অফ ইন্টারেস্ট যখন দেওয়া থাকবে না, হ্যাঁ, কি করে আমরা ওয়ার্কিংস করে আগে ইন্টারেস্টগুলোকে বার করে নেবো, সেই অঙ্কগুলোকে আমাকে কিন্তু করাতে লাগবে। তাহলে এটা যেটা করালাম যথেষ্ট, আমি স্ট্যান্ডার্ড সাম করে দিলাম। ক্লাস রেগুলার আমার ফলো করো, তারপর পুরোটা সিলেবাসটা কিন্তু আমি কভার করবো। আর আমাকে ফোন করে জিজ্ঞেস করো যদি কোনো জায়গায় যদি অসুবিধা হয়। আর আমার চ্যানেল তোমরা একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। থ্যাংক ইউ।